শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যায় স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমরা একটু শুরু করি। আজকে আমরা যেটা ক্লাসটা নিতে যাচ্ছি এটা হচ্ছে সোডিয়াম ডিসঅর্ডার। ঠিক আছে, সোডিয়াম ডিসঅর্ডার ইজ হাইপোনাট্রিমিয়া এন্ড হাইপারনাট্রিমিয়া। আমরা যদিও এই পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো ছাড়া তো আসলে আমরা এখনো পাই নাই, তবে পাওয়ার পয়েন্টের উপর কনসেন্ট্রেট করার চেয়ে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই চেষ্টা করবা যে যে এক্সপ্লেনেশন গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এই জুমের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে ইউ গেট টু মাচ কনসেন্ট্রেটেড অন ইওর পাওয়ার পয়েন্টস, ডোন্ট গেট কনসেন্ট্রেটেড। আমাদের এক্সপ্লেনেশন গুলো তোমরা শুনবা, কারণ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সো ইউ উইল হ্যাভ ইওর এনাফ টাইম যে এটা তোমরা পড়ার জন্য। কিন্তু তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে কথাগুলো আমরা এক্সপ্লেইন করব, বোঝানোর চেষ্টা করব, এটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। সোডিয়াম 125 এর নিচে আসলে আমরা বলি হাইপোনাট্রিমিয়া, সোডিয়াম 145 এর উপরে গেলে আমরা বলি হাইপারনাট্রিমিয়া। আমার কথা শুনতে অসুবিধা হলে তোমরা আমাকে একজন জানাবা, ঠিক আছে? কথা শুনতে অসুবিধা হলে জানাবা, ঠিক আছে। ওকে, গুড। 145 এর উপরে হাইপারনাট্রিমিয়া, 125 এর নিচে হচ্ছে হাইপোনাট্রিমিয়া। Hyponatremia is a very common disorder, very common. Above the age of 65 আমরা যত পেশেন্ট পাই তার 10 জনের একজনের হাইপোনাট্রিমিয়া থাকবে। এর বাইরেও হাইপোনাট্রিমিয়া is a very common disorder. On the other hand, hypernatremia is a very uncommon disorder. কিন্তু হাইপোনাট্রিমিয়া যদিও কমন, এর মর্টালিটি রেট ইজ লো, ভেরি লো, এতে মানুষ মরে খুব কম। কিন্তু হাইপারনাট্রিমিয়া যদিও এটা হয় খুব কম, কিন্তু এটাতে মরে অনেক বেশি, মর্টালিটি রেট ইজ অলমোস্ট 50%। সুতরাং হাইপোনাট্রিমিয়া বেশি হয়, কম মারা যায়, হাইপারনাট্রিমিয়া কম হয় কিন্তু বেশি মারা যায়। Now the presentation. Sodium is mainly related with the neurological function, brain function. সোডিয়ামের মূল কাজটা আমাদের ব্রেইন ফাংশনকে অল্টার করে। ঠিক আছে, আমরা মনে রাখার জন্য সহজ করে মনে রাখি যে সোডিয়াম ইজ মেইনলি রিলেটেড উইথ দ্য ব্রেইন ফাংশন আর পটাশিয়াম ইজ মেইনলি রিলেটেড উইথ দ্য মাসল ফাংশন। যখন একটা মানুষের সোডিয়ামের সমস্যা হবে তার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলো আগে আসবে। তার যদি পটাশিয়ামের সমস্যা হয় তাহলে তার মাসেল, কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, ইন্টেস্টাইনাল মাসেল, স্মুথ মাসেল, এদের সমস্যাটা বেশি হবে। সো sodium disorder will manifest as a neurological disorder. It will always manifest as a neurological problem. কি হতে পারে? এটা সোডিয়ামটা যদি সামান্য সমস্যা হয় তাহলে it may start with a non-responsiveness. Non-responsiveness মানে কি? ধরো একটা মানুষ নরমালি যেরকম রেসপন্স করার কথা, ধরো একজন নামাজি লোক, সে ঠিক নামাজের সময় হলো মসজিদে চলে যায় নামাজ পড়তে, দেখা যাচ্ছে নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু সে অতটা রেসপন্স করছে না। তার নর্মাল ইন্টেলেক্ট, তার নর্মাল যে বুদ্ধিমত্তা, সেইটা অনুযায়ী যে রেসপন্স তার করার কথা সেটা আমরা পাচ্ছি না, এটাকে বলা হয় নন রেসপন্সিভনেস। ধরো একটা মানুষ স্বাভাবিকভাবে হেঁটে বাথরুমে যেতে পারত, হঠাৎ করে দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে সে বাথরুমে যেতে গেলে মনে হচ্ছে কারো সাপোর্ট নিতে হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক তার যে চলাফেরার ক্ষমতাটা ছিল হঠাৎ করে ইম্পেয়ার্ড। তাহলে গেইট অ্যাবনরমালিটি, এত সামান্য থেকে শুরু করে অনেক বেশি যখন এটা হবে, then it may turn into drowsiness, confusion, convulsion, coma. In both cases of hyponatremia and hypernatremia, sodium কমে যাক বা বেড়ে যাক, almost manifestations are same. ইলেকট্রোলাইটের এটা একটা মজার জিনিস, পটাশিয়াম কমে গেলে যা হয়, পটাশিয়াম বেড়ে গেলে অলমোস্ট কাছাকাছি জিনিসই হয়, ম্যানিফেস্টেশন গুলো অলমোস্ট কাছাকাছি। সোডিয়াম কমে গেলে যেরকম হয়, বেড়ে গেলে অলমোস্ট একই রকম হয়। কারণ হচ্ছে এই জিনিসগুলো একটা সার্টেন রেঞ্জ মেনটেন করতে হয়, সার্টেন রেঞ্জ। ওর এইদিকে গেলেও ও যেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা ওর দায়িত্ব সেটা ডিস্টার্ব শুরু করে,
ওইদিকে গেলেও ওর যে জায়গাটাকে নিয়ন্ত্রণ করার দরকার সেটা ডিস্টার্ব শুরু করে। সোডিয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের নিউরোলজিক্যাল ফাংশনটা মেনটেন করার জন্য। সোডিয়াম যদি কমে যায় তাহলে আমার নিউরোলজিক্যাল গন্ডগোল হবে, সোডিয়াম যদি বেড়ে যায় তাহলেও আমার নিউরোলজিক্যাল গন্ডগোল হবে। দেখো উপরের কথাগুলো আমি পরে আসতেছি, বাট মেইনলি সিম্পটম অফ হাইপারনাট্রিমিয়া মেইনলি is also drowsiness, disorientation, confusion, convulsion, coma. তার মানে একটা পেশেন্টের সোডিয়াম ডিসঅর্ডারের ম্যানিফেস্টেশনটা হাইপোনাট্রিমিয়া এবং হাইপারনাট্রিমিয়ার ক্ষেত্রে একই রকম, জাস্ট ওর নিউরোলজিক্যাল ফাংশন গুলো ইম্পেয়ারমেন্ট হওয়া শুরু করবে। and it is a range, it may range from drowsiness, disorientation, confusion, convulsion, coma. এখানে একটা জিনিস বলা হয়েছে যে হাইপোনাট্রিমিয়া তো কমন, হাইপারনাট্রিমিয়া কেন কমন না? কারণ হচ্ছে যে হাইপারনাট্রিমিয়া হতে হলে আমার বেসিক্যালি, আমি একটু পরে তোমাদের আসবো যে যখন এটিওলজি পড়াবো, যে সোডিয়ামের ডিসঅর্ডার গুলো কোনোটাই সোডিয়ামের একার জন্য হয় না, মেইনলি ইট ইজ দ্য প্রবলেম অফ ওয়াটার। হাইপারনাট্রিমিয়া তখনই হবে যখন মানুষের শরীরে পানি কমে যাবে, পানি কমে যাবে। এখন মানুষের শরীরে পানি কমে যাওয়া ঠেকানোর জন্য আমাদের তিনটা মেকানিজম আছে। একটা হচ্ছে কিডনিতে, যখন পানি কমে যায় তখন আমার শরীরের ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যায়, ভলিউম কমে গেলে আমার রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম কাজ শুরু করে এবং অ্যালডোস্টেরন সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে। নাম্বার 2 হচ্ছে আমার ভ্যাসোপ্রেসিন, আর্জিনিন ভ্যাসোপ্রেসিন পেপটাইড। এইটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে। এটার কাজ হচ্ছে শুধু যখন অসমোলারিটি বেড়ে যেতে থাকে, অর্থাৎ পানি কমে গিয়ে যখন হাইপারনাট্রিমিয়া হবে তখন অসমোলারিটি বেড়ে গিয়ে এই আর্জিনিন ভ্যাসোপ্রেসিন বা ভ্যাসোপ্রেসিন পোস্টেরিয়র পিটুইটারি থেকে এসে পানিকে ধরে রাখে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থার্স্ট, যখন তোমার শরীরে পানি কমে যাবে তখন তোমার পানির পিপাসা হবে এবং পানির পিপাসা যখন হবে তুমি পানি খাবে। যদি একটা মানুষের পানি খাওয়ার মতো শারীরিক ক্ষমতা থাকে এবং সে যদি পানি পায়, তার পানি পেতে কোনো অসুবিধা না হয়, তাহলে তার হাইপারনাট্রিমিয়া হওয়ার কথা না। কথাটা আবার বলছি, আমার শারীরিক ক্ষমতা আছে গিয়ে নিজে পানি খাওয়ার বা পানি খেয়ে নেওয়ার, এবং আমার পানি খাওয়ার মতো পানি আছে, তাহলে আমার হাইপারনাট্রিমিয়া হওয়ার কথা। একটা ভেরি সিক পারসন, আনকনসিয়াস, সে নিজে পানি খায় না, আমরা তাকে নখ দিয়ে পানি খাওয়াই, তার হাইপারনাট্রিমিয়া হতে পারে যদি আমি তাকে কম খাওয়াই। অথবা একটা মানুষ মরুভূমিতে হাঁটতেছে, সে পানি চাইলেও খাইতে পারতেছে না, তার হাইপারনাট্রিমিয়া হতে পারে। তার মানে হচ্ছে যে যতক্ষণ একটা মানুষের পানি খাওয়ার ক্ষমতা আছে এবং তার পানির এক্সেসটা আছে ততক্ষণ পর্যন্ত হি অর শি শুড নট ডেভেলপ হাইপারনাট্রিমিয়া। এই কারণে হাইপারনাট্রিমিয়া কম। আমরা এটিওলজিটা পড়তে গেলে এটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। তবে এখানে একটা কথা তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে দেখো আমাদের মানে তোমরা ক্লিনিক্যাল সিনারিওটা যদি চিন্তা করো, যে ঠিক ক্লিনিক্যালি আমরা যে কন্ডিশন গুলোতে মনে করি যে পেশেন্টটা ডিসওরিয়েন্টেড, পেশেন্টটার নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স কোনো কারণে, আমরা যদি এরকম মনে করি সে যে কাজটা আগে করতে পারতো, ধরো একজন টিচার, সে নর্মালি ক্লাস নেয়, সে দীর্ঘদিন ধরে ক্লাস নেয়, হঠাৎ একদিন ক্লাসে এসে সে পড়াতে পারছে না, সে এলোমেলো হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে। একজন ছাত্র, ভালো ছাত্র, সে নর্মালি যেরকম রেসপন্স করতে পারছে, দ্যাট রেসপন্স হুইচ ইজ এক্সপেক্টেড ফর হিম, ওই মানুষটার কাছ থেকে আমরা তার চিন্তা ভাবনা, তার চলাফেরা যেই ধরনের আশা করি তার থেকে কোনো ধরনের ডেভিয়েশন হলে ইট ক্যান বি ডিউ টু সোডিয়াম ডিসঅর্ডার। এটা অনেক কম থেকেও চিন্তা হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমরা ম্যানেজমেন্টের সময় বলবো। নাও এটিওলজি, এটিওলজি তে ঢোকার আগে আমার মনে হয় আমরা তোমাদের একটু এটিওলজিতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওকে, দেখো ধরো
একটা ক্লাসে ধরো একটা ক্লাসে কয়জন ছেলে আছে কয়জন মেয়ে আছে এটা আমার সমস্যা। কিরকম সমস্যা? ধরো একটা ক্লাসে যদি সমান সংখ্যক ছেলে মেয়ে থাকে তাহলে এটা আমার জন্য আইডিয়াল। যদি ক্লাসে ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেড়ে যায় অর্থাৎ ছেলে কমে যায় তাহলে ধরো এই ক্লাসটা নন রেসপন্স হয়ে যায়, অর্থাৎ ক্লাসটায় ছেলেরা কম থাকার কারণে টিচাররা যা চাপায় দেয় তাই হয়, ছাত্ররা কোনো আন্দোলন করতে পারে না। এটা আমাদের জন্য একটা সমস্যা। আবার ধরো যদি ছেলেরা অনেক বেশি হয়ে যায় তাহলে ওরা ক্লাসে খামাখাই গন্ডগোল করে। তাহলে আমরা চাই যে একটা ক্লাসে সমান সংখ্যক ছেলে সমান সংখ্যক মেয়ে থাকে, তাহলে টিচাররাও কিছু চাপাতে পারবে না, প্রয়োজনে আন্দোলন হবে। আবার যদি বেশি ছেলে থাকে তাহলে যে গন্ডগোল হতো সেই গন্ডগোলটাও হবে না। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যে ছেলেদের একটা হোস্টেল আছে, সেই হোস্টেলে 50টা সিট আছে। কোনো কারণে যদি 50টা সিটের চেয়ে বেশি ছেলে হয়ে যায় তাহলে তাদের থাকার জায়গা হবে না। আবার যদি 50টা কম সিট হয় তাহলে কিছু সিট ফাঁকা থাকবে। তাহলে আমাদের প্রবলেম দুটো। একটা প্রবলেম হচ্ছে যে আমার ছেলে মেয়ের রেশিওতে গন্ডগোল হলে আমার একটা প্রবলেম হয়, আর টোটাল ছেলেদের সংখ্যা বেড়ে গেলেও আমার থাকার জায়গার একটা সমস্যা হয়। একটা প্রবলেম হচ্ছে তাহলে কনসেন্ট্রেশনের সমস্যা, অর্থাৎ ছেলেদের কনসেন্ট্রেশন যদি বেশি হয় কম হয় তাহলে কিছু প্রবলেম হয়। আরেকটা প্রবলেম হচ্ছে টোটাল ছেলের সংখ্যা কত হলো তার জন্য একটা প্রবলেম হয়। আমার কথাটা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যায় স্যার। ওকে, আমার একটা একটা মানুষের শরীরে যেটুকু মনে করো একটা মানুষের শরীরে আমার এইটুকু পানি থাকার কথা আর এইটুকু সোডিয়াম থাকার কথা, এটা নর্মাল, এটা আমাদের নর্মাল। এখন আমার প্রবলেমটা দুই ভাবে হতে পারে। একটা প্রবলেম হতে পারে আমার সোডিয়াম ঠিক আছে কিন্তু সোডিয়াম যেরকম ছিল সেরকমই থাকার কথা তাই আছে, কিন্তু পানিটা বেড়ে গেল, তাহলে আমার সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কি হবে? সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কি নরমাল থাকবে? একজন মানুষের পানি কমলো আবার সোডিয়ামটাও কমলো, এখানে আমার সোডিয়াম কমবেই এরকম কোনো নিশ্চয়তা আছে? সোডিয়াম কমতেও পারে নাও কমতে পারে, কনসেন্ট্রেশন আমার ঠিকই থাকতে পারে, কিন্তু টোটাল নাও সোডিয়াম পারে স্যার, কমতে পারে না পারে। আমার কমতেও পারে নাও কমতে পারে। আবার
একজন মানুষের পানি বাড়লো, সোডিয়ামও বাড়লো, কিন্তু পানি যতটুকু বাড়লো তার চেয়ে সোডিয়াম কম বাড়লো, তাহলে সোডিয়াম কনসেন্ট্রেশন কি হবে? পানি 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস হলো, কমে যাবে স্যার। কমে যাবে। পানি নরমালি 1 গ্লাসে 1 চামচ লবণ থাকার কথা ছিল, কিন্তু আমার পানি হয়ে গেল হচ্ছে 2 গ্লাস, কিন্তু লবণ বাড়লো হচ্ছে 1.5 চামচ, তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কম আসবে। এই কথাগুলো আমরা বুঝতে পারছি? ওকে, এইবার আসো যে আমরা কিভাবে কনসেন্ট্রেশন ক্যালকুলেট করি। মনে করো যে তোমাদের অরিজিনালি তোমাদের 50 জন ছেলে আছে, 50 জন মেয়ে আছে। এখন আমি যখন একটা ক্লাস নেওয়া শুরু করলাম, তখন দেখা গেল যে অন্য ক্লাসের কিছু ছেলে মেয়ে আসলো, এসে কি করলো, দেখা গেল যে আমার আজকে ছেলে আসছে 30 জন, মেয়েও আসছে 30 জন, সুতরাং আমার কনসেন্ট্রেশন কি থাকার কথা? ঠিকই থাকার কথা, যেহেতু আমার সমান সমান আসছে। কিন্তু দেখা গেল যে বাইরে থেকে আমার যারা এই ক্লাসের অংশই না, এমনি এসে ওই ক্লাসে ঢুকে গেল, এরকম দেখা গেল যে আরো 40 জন মানুষ এসে বসে আছে। এখন আমি যখন কনসেন্ট্রেশন মাপবো, তখন আমি কি মাপবো? 100 জনের মধ্যে মাপবো, রাইট? কারণ আমার তো 100 জন লোক আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন বলবো যে আমার 5th ইয়ারের ছেলে কয়জন আছে, তখন কত আসবে? 50 জন। নো, জন 50 জন তো আসে না ক্লাসে। আমার ক্লাসে ছেলে আসছে 5th ইয়ারে 30 জন, মেয়ে আসছে 30 জন, কিন্তু বাকি যে 40 জন এরা অন্য ক্লাসে। সুতরাং আমি যখন কনসেন্ট্রেশন মাপবো, আমি বলবো যে এই 100 জনের মধ্যে 5th ইয়ারে ছেলে কয়জন? 60 জন। ছেলে 30 জন স্যার। তাহলে আমার কাছে কি মনে হবে, আমার আইডিয়াল কি ছিল যে 50% ছেলে হলে আমি বলতাম ঠিক আছে, কিন্তু আমি 100 জন দেখতেছি, কিন্তু 100 জনের মধ্যে আমার 5th ইয়ারের ছেলে কিন্তু 30 জন। সুতরাং কনসেন্ট্রেশনটা কি হচ্ছে? স্যার কমতেছে। কমে যাচ্ছে স্যার। কিন্তু এটা কি আসলে কমা? না স্যার, এটা তো অ্যাকচুয়ালি কমতেছে না। আসলে তো কমতেছে না, কারণ কনসেন্ট্রেশন যেটা অরিজিনাল 5th ইয়ারের ছেলে, অরিজিনাল 5th ইয়ারের মেয়ে যদি আমরা হিসাব করতে পারতাম, তাহলে 50-50 থাকতো, ঠিক কিনা? আমরা একটা 1 ml ব্লাড নিলাম, 1 ml ব্লাডের ভিতরে আমরা সোডিয়ামের কনসেন্ট্রেশন দেখব। এখন ওই 1 ml এর ব্লাডের ভিতরে যদি এমন কেউ এসে জায়গা দখল করে যার ওইখানে থাকারই কথা না, তাহলে সোডিয়ামটা কম দেখানো যেতে পারে না, পারে না? থিংক অফ এ ক্লাস। আরে স্যার দেখাতে পারে স্যার, কম। একটা ক্লাসের ভিতরে আমার অরিজিনাল থাকার কথা ছিল 30টা ছেলে, 30টা মেয়ে, এইটাই বাস্তব পরিস্থিতি। কিন্তু আমি কেন 100 জন হয়ে গেল? কারণ অন্য কেউ এসে আমার বাকি 40টা সিট দখল করে ফেলছে। আমার 1 ml ব্লাডে ব্লাড গ্লুকোজ থাকার কথা ছিল 5.6 মিলিমোল, দেখা গেল আমার ব্লাড গ্লুকোজ আছে 25, তাহলে ও জায়গা দখল করে রাখছে, কিন্তু ও আসলে এখানে থাকার কথাই না। আমি যখন সোডিয়াম মাপতে যাব, তখন সোডিয়াম আমি কম পাবো না, পাবো না? স্যার অনলি সোডিয়াম মাপলে তো সোডিয়াম কম পাওয়া যাবে, যেহেতু অন্য একটা জিনিস। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে যে ইট ইজ এ কন্ডিশন অফ হাইপোনাট্রিমিয়া বাট নট ট্রু হাইপোনাট্রিমিয়া। এই জন্যই এই জিনিসটাকে আমরা বলি সিউডো হাইপোনাট্রিমিয়া। আমরা এটাকে বলি সিউডো হাইপোনাট্রিমিয়া। আমরা এটাকে বলি সিউডো হাইপোনাট্রিমিয়া। তাহলে সিউডো হাইপোনাট্রিমিয়া ব্যাপারটা কি? যে এমন কিছু জিনিস, যে জিনিসটা আমার রক্তে থাকার কথা না, কিন্তু ও জায়গা দখল করাতে কনসেন্ট্রেশনটা ফলসলি কম দেখাচ্ছে, ফলসলি কম দেখাচ্ছে। আমার রক্তে যদি অনেক বেশি লিপিড থাকে, অনেক বেশি প্রোটিন থাকে,
অনেক বেশি গ্লুকোজ থাকে, তাহলে আমার সোডিয়াম ঠিক থাকার পরেও সেটা কনসেন্ট্রেশন কম দেখাতে পারে। তোমরা কি উদাহরণটা বুঝতে পারছো কিনা? সোডিয়াম এবং পানির রেশিও দিয়ে আমরা কনসেন্ট্রেশন হিসাব করি। আমরা যেটা ক্লাসের বর্ণনাতে বলছিলাম যে ছেলে মেয়ের রেশিও দিয়ে হিসাব করি, আসলে সোডিয়াম এবং পানির রেশিও দিয়ে আমরা সোডিয়ামের কনসেন্ট্রেশন হিসাব করি। সোডিয়াম এবং পানির যে রেশিও থাকার কথা সেটা আসলে ঠিকই আছে। সমস্যা হচ্ছে সোডিয়াম এবং পানির বাইরে কিছু আনওয়ান্টেড জিনিস, যে জিনিসটা আমার থাকারই কথা না, সেই জিনিসটা এসে জায়গা দখল করে বসে আছে। ফলে আমি যখন 1 ml হিসাব করতে যাচ্ছি, 1 ml এর ভিতরে ওরাও একটা পোর্শন নিয়ে নিচ্ছে। সোডিয়ামটা তাই তার ভিতরে কম দেখাচ্ছে। আমার অরিজিনালি এখানে এই ক্লাসে আমার আসার কথা 30টা ছেলে 30টা মেয়ে, আমি 60 জনের কনসেন্ট্রেশনের মধ্যে ছেলের কনসেন্ট্রেশন হিসাব করব, কিন্তু ওই যে 40টা বাইরের ছেলে ঢুকছে ওদের কারণে আমাকে 100 জনের মধ্যে হিসাব করতে হচ্ছে। এরকম যখন আমার এক্সেস গ্লুকোজ, এক্সেস লিপিড, এক্সেস প্রোটিন আমার ব্লাডে চলে আসবে, তখন আমার ওই জিনিসগুলো কিছু জায়গা দখল করবে, এবং আমি যখন কনসেন্ট্রেশন মাপবো, আমি যখন 1 ml তুলবো, আমি তো আর ওদেরকে ফেলে দিয়ে তুলতে পারবো না। আমার ওই 1 ml এর ভিতরে কিছু জায়গা দখল করে নিবে গ্লুকোজ, কিছু জায়গা দখল করে নিতে পারে লিপিড, প্রোটিন। এদের কারণে আমার অরিজিনাল সোডিয়ামটাও ঠিকই ছিল, কিন্তু ওর কনসেন্ট্রেশনটা কম দেখা দিবে। এই জন্য এটার নাম হচ্ছে সিউডো হাইপোনাট্রিমিয়া। সিউডো হাইপোনাট্রিমিয়া বোঝার উপায় হচ্ছে অসমোলারিটি বেড়ে যাবে, অসমোলারিটি বেড়ে যাবে। একটা ক্লাসের ভিতরে আমার 30টা 60 জন থাকার কথা ছিল, আমি যদি বলি যে আমার প্রকৃত অসমোলারিটি থাকার কথা হচ্ছে 60, কিন্তু যখনই আমি দেখবো যে আমার ভিতরে ছেলে আসলে 30, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার 100 জন, তাহলে এটা কিভাবে আমি বুঝলাম? আমি যখন টোটাল ছেলের সংখ্যা হিসাব করতে যাচ্ছি, তখন দেখা যাবে যে টোটাল ছেলের সংখ্যা বেশি বা টোটাল মানুষের সংখ্যা বেশি। তার মানে হচ্ছে অন্য কিছু এর ভিতরে ঢুকছে। এটা বোঝার উপায় হচ্ছে অসমোলারিটিটা। অসমোলারিটি, আমি যখন ব্লাডের অসমোলারিটি মাপবো, তখন দেখা যাবে যে শুধু সোডিয়াম আর পানি থাকলে যেই অসমোলারিটি থাকার কথা ছিল, এখানে সেই অসমোলারিটিটা বেড়ে গেছে। সুতরাং আমি যদি কোনো পেশেন্টের সোডিয়াম ডিসঅর্ডার আছে এই কথা ঘোষণা দিতে চাই, আমাকে আগে প্রমাণ করতে হবে যে ব্লাডের ভিতরে নরমাল যে অসমোলারিটি সেটা মেইনটেইনড আছে, অথবা সোডিয়াম যদি কমে তাহলে সেটা কমে গেছে, কিন্তু বাড়ার কোনো সুযোগ নেই। যদি অসমোলারিটি বাড়ে, তাহলে আনওয়ান্টেড কেউ ব্লাডের ভিতরে ঢুকছে। এই আনওয়ান্টেড কেউ ব্লাডের ভিতরে ঢুকলে ইট উইল বি কল্ড অ্যাজ সিউডো হাইপোনাট্রিমিয়া। এটা কখনোই ট্রু হাইপোনাট্রিমিয়া হবে না। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে না আবার বলবো? না স্যার, বোঝা গেছে। স্যার বুঝছি স্যার, বুঝছি। তাহলে আমরা যখনই কোনো পেশেন্টের সোডিয়াম ডিসঅর্ডারকে ইভালুয়েট করতে যাব, আমাকে প্রমাণ করতে হবে আমার ব্লাডে শুধু সোডিয়াম আর পানি আছে, এর বাইরে অন্য কেউ নাই। অন্য কেউ থাকলে এটা আমরা সোডিয়ামকে ইভালুয়েট করাটা আমাদের একটু কঠিন হয়ে যাবে। এখন এটা অবশ্য তোমাদের জন্য না, এই ক্লাসটা আমি আসলে ইন্টারভিউর জন্য রেডি করছিলাম, তো মানে এটা হচ্ছে যে তোমরা এটা মনে রাখতে পারো যে তাহলে স্যার একটা পেশেন্টের যদি সত্যি সত্যি হাইপারগ্লাইসেমিয়া থাকে, তার কি হাইপোনাট্রিমিয়া হওয়ার সুযোগ নাই? এরকমও তো হতে পারে যে আসলে ক্লাসে অন্য ছেলে পেলেও ঢুকছে, আবার সোডিয়ামও কমায়, ছেলেরা আসলে কমও আসছে। দুইটা ঘটনাই তো সত্যি হতে পারে। সেইটাকে কারেকশন করার জন্য যে আমার কতটুকু কতটুকু সোডিয়াম চেঞ্জ ইজ ডিউ টু সিউডো আর কতটুকু অরিজিনাল, এটার জন্য আমরা কিছু কারেকশন ফ্যাক্টর ব্যবহার করি। এটা তোমাদের মনে রাখা দরকার নাই। এখন চলে আসো আমরা হাইপারনাট্রিমিয়া এবং হাইপোনাট্রিমিয়ার এটিওলজিটা করি। ঠিক আছে, এটিওলজিতে আমরা আবার একটু ব্ল্যাকবোর্ডে চলে যাই। ওকে, ধরো একটা পেশেন্টের, এটা হচ্ছে তার নর্মাল ওয়াটার, এটা তার নর্মাল সোডিয়াম।
মনে করো এই পেশেন্টটার ডায়রিয়া হইল, ডায়রিয়া হয়ে তার পানি কমে গেল, সোডিয়াম কমে গেল। এখানেও তার পানি কমে গেল, সোডিয়াম কমে গেল। দুইটা ক্ষেত্রেই তার পানি কমছে, সোডিয়াম কমছে। পার্থক্য কি? একটা ঘটনা করতে পারে, একটাতে আসলে ড্রয়িংটা ভালো হয় না, এই জন্য পার্থক্য ধরা যায় নাই। একটা ঘটনা করতে পারে যে তার পানিটা বেশি বের হয়ে গেছে, সোডিয়ামটা অতটা বের হয়নি। তাহলে পানি বেশি কমে গেল, সোডিয়াম কম কমে